আলোচনা শুরু হয়েছে, এখন তাকাবেন বোর্ডে। আমাদের আলোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি এটা কত সালের আইন? 1898 সালের আইন। ফৌজদারি, এখান থেকে প্রথমে লেখাটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি এটা কোন শব্দ? এটা কি ইংরেজি নাকি আরবি নাকি ফার্সি নাকি মিশ্র শব্দ? যদি আপনাকে ডাইরেক্টলি প্রশ্ন করা হয় যে ফৌজদারি এটা কোন শব্দ, তখন আপনাকে ধরে নিতে হবে এটা ফার্সি শব্দ। ফার্সিটা কোনো কোনো জায়গায় এভাবে লেখা আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তাহলে ফৌজদারি এটা কোন শব্দ? ফার্সি শব্দ। আলাদা অ্যান্সার। ফৌজদারি এটা কোন শব্দ? 1 নম্বর অপশন ফার্সি, 2 নম্বরে আরবি, 3 নম্বরে হচ্ছে কজক্ষ, 4 নম্বরে হচ্ছে কোনটাই না। কোনটা হবে? জি না, এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কজক্ষ। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। এবার একটু আমি বুঝাই। ফৌজ হচ্ছে আপনার আরবি শব্দ। ফৌজ, এই ফৌজ কি আরবি শব্দ। আমার দিকে ফলো করেন পারমিতা। ফৌজ কি শব্দ? আরবি শব্দ। আর দাড়ি শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এক কথায় যখনই আসে ডাইরেক্টলি অ্যান্সার করা হয় যে ফৌজদারি এটা কোন শব্দ, তখন আপনাকে অ্যান্সার করতে হবে এটা ফার্সি শব্দ। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে ফৌজদারি এটা কি আরবি না ফার্সি নাকি মিশ্র শব্দ, তখন আপনাকে অ্যান্সার করতে হবে এটা মিশ্র শব্দ। মূলত এটা কোন শব্দ? মিশ্র শব্দ। এক্সাম্পল স্বরূপ, এই ফৌজদারি কার্যবিধি এটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি এটা প্রসিডিউর ল? কেন এটার ভিতরে কি সাবস্ট্যান্টিভ ল নাই? অবশ্যই আছে, 250 ধারায় তো আছে। আপনাকে সরকার দেয় নাই? হ্যাঁ, কিন্তু আপনি ডাইরেক্টলি অ্যান্সার কি দিতেছেন? পদ্ধতিগত আইন না, কিন্তু এটার ভিতরে কি আছে? মিশ্র আছে। যদি লেখা থাকে উভয়, হ্যাঁ হ্যাঁ, উভয়টাই দিবেন। উভয় লেখা না থাকে, শুধু পদ্ধতি থাকে তাহলে পদ্ধতি। তবে এখানে ডাইরেক্ট যখন জিজ্ঞেস করা হয়, আপনি যখন চিটাগাং বা কক্সবাজার যান, তখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বলেন নারায়ণগঞ্জ। এখন আমার বাড়ি হচ্ছে বরিশাল থেকে আরো 150 টাকা ভাড়া, আমি কিন্তু বলি আমার বাড়ি বরিশাল। কথা বুঝছেন? এইরকম পালস যে প্রশ্ন করে তার পালসটা আপনাকে বুঝতে হবে। এই প্রশ্নকর্তা কি প্রশ্ন করছে, এই পালসটা আপনাকে বুঝতে হবে। প্রশ্ন করছে ফৌজদারি কোন শব্দ? মিশ্র টিশ্র নাই, আরবিও নাই, তাহলে আপনাকে ফার্সি বেস্ট অ্যান্সার। যদি মিশ্র থাকে তাহলে আরবি থাকলে মিশ্র হইবে। ফৌজ এটা হচ্ছে আরবি শব্দ, দাড়ি হচ্ছে ফার্সি শব্দ। আমি কি এতটুকু বুঝাইতে পারলাম? এরপর হচ্ছে আপনাদের দেওয়ানি যখন পড়াইছি তখন কিন্তু আমি বলছিলাম যে ফৌজদারি অপরাধের বিচার করা হইতে একটা উঁচু স্থানে বৈশা, আর দেওয়ানির বিচার করা হইতো দেওয়ান ঘরে বৈশা। সেই দেওয়ান ঘর থেকে কিন্তু দেওয়ানি কার্যবিধি আসছে। এতটুকু তো ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে? 1793 সালে। সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে? 1793 সালে। ফৌজ আরবি শব্দ, দাড়ি ফার্সি শব্দ। হ্যাঁ, সর্বমোট মিলাইয়া ফার্সি। এগুলো খাতায় লিখতে হবে। হ্যাঁ, আমি পরে লেখাবো, এখন কিন্তু লিখেন না। ব্যবহার শুরু হয় কত সালে? 1793 সালে। এরপর ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় 1861 সালে। এখন পাঁচটা কিছু আসে নাই, বলছে ফৌজদারি কার্যবিধি এটা কোডিফাইড হয় কত সালে? 1861 সালে। যদি প্রশ্ন করা হয় ফৌজদারি কার্যবিধি বিধিবদ্ধ হয় কত সালে? 1861 সালে। বুঝতেছেন তো? হ্যাঁ, তাহলে ফৌজদারি কার্যবিধি কোডিফাইড হয় কত সালে? 1861 সালে। এটা বিধিবদ্ধ হয় কত সালে? 1861 সালে। ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় কত সালে? 1861 সালে। এরপর 1872 সালে আবার সংস্কার করা হয়, 1872 সালে। এরপর 1882 সালে, তারপর সংস্কার করা হয় 1898 সালে। মূলত আমরা এইটাই পড়তে আছি। বিষয়টা ক্লিয়ার?
কিন্তু এগুলো আপনাদের দরকার নেই, এটা পরীক্ষার জন্য লাগবে না। কেটে দিলাম, এটা হচ্ছে জানার জন্য। বিষয়টা ক্লিয়ার? এখন এই যে ফৌজদারি কার্যবিধি 1898 এটা প্রকাশ পাইছে কত সালে? প্রকাশ হচ্ছে 22শে মার্চ 1898। এখন দেওয়ানি কার্যবিধি আমরা পড়াইছি, এই দেওয়ানি কার্যবিধির প্রকাশকাল কত? 21শে মার্চ। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধির প্রকাশকাল কত? 21শে মার্চ 1908। হ্যাঁ, 21শে মার্চ 1908। আর ফৌজদারি কার্যবিধির 22শে মার্চ। হ্যাঁ 22শে মার্চ 1898। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার তো? এরপর হচ্ছে কি কার্যকর হয় কত সালে? 1 জুলাই 1898। এরপর যদি আপনি দেখেন এই ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা কয়টি? কয়টি ধারা? ধারা 565টি। এর ভিতরে বাতিল আছে কয়টি? 117টি ধারা বাতিল আছে। এরপর হচ্ছে এটা কত নং আইন? আইন নং কত? আইন নং 5 নং আইন। কত সালের 5 নং আইন? 1898 সালের 5 নং আইন। দেওয়ানি কার্যবিধি কত সালের কত নং আইন? 1908 সালের 5 নং আইন। 9 নং আইন আছে কোনটা? যেহেতু 9 এ চলে এসেছে, যেটা তামাতাম হয়ে গেছে, আর জীবনে কি তামাতাম, ওইটা হচ্ছে 9 নং আইন। আর 45 নং আইন কোনটা? দণ্ডবিধি। যখন পড়বেন আপনি কি 7টা সাবজেক্ট এর মিলেও পড়তে পারবেন। যখন আপনার এই যে মেয়েরা যে রুটি বানায়, যখন খামিটা হয়ে যায়, আপনি চাইলে পুরিও বানাইতে পারবেন, চাইলে কি সিঙ্গারা বানাইতে পারবেন, সব পারবেন। আর যদি আপনার ভিতরে যদি না থাকে, আপনি পুরিও পারবেন না, সিঙ্গারাও পারবেন না, কিছু বানানো সম্ভব না, ভিতরে থাকতে হবে। এরপর হচ্ছে অধ্যায় কয়টি? অধ্যায় হচ্ছে 46টি। খণ্ড বা অংশ এখানে আমরা লিখে দিয়েছিলাম 9টি আছে। প্রস্তাবনা এটা ধরে নেবেন, অনেক টাইমেরই কি একটাই প্রস্তাবনা। এরপর হচ্ছে সর্বশেষ সংশোধন হয় কত সালে? 2025 সালে। সংশোধনের জন্য আপনাদের আলাদা আমরা একটা ক্লাস নিব। আর আইনের ধরন কি? পদ্ধতিগত আইন। আইনের ধরন পদ্ধতিগত আইন। এখন এই পদ্ধতিগত আইন এটার ভিতরে একটা কথা আছে। আপনাদের যদি আল্লাহ কবুল করে রিটেনে, আপনাদের ভাইবা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ফৌজদারি কার্যবিধিতে কি আলোচনা করা হয়েছে আর দণ্ডবিধিতে কি আলোচনা করা হয়েছে, এক কথায় উত্তর দেন। এক কথায় উত্তরটা কি? আগে আমরা আসি, দণ্ডবিধিতে কি আলোচনা করছে? শাস্তি। তাহলে এক কথা হচ্ছে দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা, অপরাধের বিবরণ আর শাস্তি সম্পর্কে আলোচনা করেছে। এই শাস্তিটা, ওই শাস্তিটা যে আইনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট যে প্রক্রিয়ার মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে বিচার প্রক্রিয়া কইরা কার্যকর করে, সেটাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি। এটা কিন্তু আপনাকে কি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দণ্ডবিধির সাথে কার সম্পর্ক? ফৌজদারি। দেওয়ানির সাথে কার সম্পর্ক? সুনির্দিষ্ট প্রতিকারের সম্পর্ক আছে, তামাদির সম্পর্ক আছে। আবার ফৌজদারির সাথেও কিন্তু হালকা হালকা তামাদির, আপিলের ক্ষেত্রে সম্পর্ক আছে। এগুলো কি আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে এটা আইনের ধরন কি? পদ্ধতিগত আইন। এখন আপনাদের প্রশ্ন আসছে, ফৌজদারি কার্যবিধি এটা কি অ্যাডজেক্টিভ ল, নাকি প্রসিডিউরাল ল, নাকি পদ্ধতিগত আইন, নাকি সবগুলো? কোনটা হবে? সাইলেন্ট প্লিজ। পদ্ধতিগত আইন। বুঝছেন? হ্যাঁ, সাবস্টেন্টিভ নাই যে সব। আবার শুনেন প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি এটা কি প্রসিডিউরাল ল, নাকি অ্যাডজেক্টিভ ল, নাকি পদ্ধতিগত আইন, নাকি সবগুলো? সবগুলো। আপনি ছিলেন বাসায়, এজন্য আপনি এখানে নিয়ে আসলাম। কথা হচ্ছে, যাকে ইশারা করবো সেই অ্যান্সার দেবেন, কারণ অন্য মনস্ক থাকে অনেকে, বুঝছেন? এরপর হচ্ছে তফসিল আছে কয়টি? আমরা যদি দেখি এই আইনে তফসিল হচ্ছে 5টি। 5টি তফসিলের ভিতরে যদি প্রশ্ন আসে বলবৎযোগ্য তফসিল কয়টি? বলবৎযোগ্য তফসিল হচ্ছে 4টি। কোন তফসিলটা বাতিল? 1 নম্বর তফসিলটাই কি বাতিল।
দ্বিতীয় তফসিলে আলোচনা করা হয়েছে অপরাধের ধরন এবং আদালতের এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন অপরাধের ধরন বলতে কি বুঝেন? জামিনযোগ্য, জামিন অযোগ্য, আপোষযোগ্য, আপোষ অযোগ্য, আমলযোগ্য, আমল অযোগ্য অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় তফসিলে কি অপরাধের ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবারও বলেন, দ্বিতীয় তফসিলে কি আলোচনা করা হয়েছে? অপরাধের ধরন। আর তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ এখতিয়ার। চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত এখতিয়ার অ্যাকসেপ্ট করতে পারবেন না। পঞ্চম তফসিলে ফরম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে সমনের ফরম আছে, এই ফরম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার একটু আমার সাথে বলেন, প্রথম তফসিল বাতিল। সবাই প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিল আদালতের এখতিয়ার। দ্বিতীয় তফসিল প্রশ্ন শুনবেন। দ্বিতীয় তফসিল অপরাধের ধরন, বলেন না সাইফুল ভাই? হ্যাঁ, দ্বিতীয় তফসিল অপরাধের ধরন ও আদালতের এখতিয়ার। তৃতীয় তফসিল সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিল অতিরিক্ত ক্ষমতা। পঞ্চম তফসিল ফরমের সম্পর্কে আলোচনা। বিষয়টা ক্লিয়ার? এই পর্যন্ত তো ক্লিয়ার? এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় দ্বিতীয় তফসিলে কলাম আছে কয়টি? এখানে 8টি কলাম আছে, কিন্তু যারা আলিশা তাদেরকেও কি করতে হবে? আমি 3টা কলাম জানতে বলবো, সেটা আপনাদেরকে জানতে হবে। যেমন দ্বিতীয় কলামে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ। পঞ্চম কলামে জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। আর ষষ্ঠ কলামে আপোষযোগ্য, আপোষ অযোগ্য অপরাধ। এই 3টা কলাম আপনাকে জানতেই হবে। একটু আমি আবার বলি, তৃতীয় কলামে কি আছে? আমলযোগ্য, আমল অযোগ্য। পঞ্চম কলামে কি আছে? জামিনযোগ্য, জামিন অযোগ্য। ষষ্ঠ কলামে কি আছে? আপোষযোগ্য, আপোষ অযোগ্য। এখন আমি এই 3টা কলাম আমি নিজেই প্যাস খেয়ে যেতাম। এই জন্য হিসাব রাখছি এই শরিয়ার সাথে আসবে না। আমলযোগ্য, জামিন আর আমল অযোগ্য। প্রথম তৃতীয় তফসিলে কি আছে? মানে তৃতীয় কলামে কি আছে? আমলযোগ্য, তৃতীয় আমি আচ্ছা আমার হ্যাঁ তৃতীয় কিন্তু হ্যাঁ আমল তাহলে ওটা তিনের মতো লাগে এজন্য আমল। আর পাঁচের হচ্ছে 5টা জামিন, জামিন জট হচ্ছে 5-এর মতো দেখতে, এজন্য হচ্ছে জামিন। আচ্ছা এটাও ভালো, ভালো একটা প্রক্রিয়া আপনারা জানলেন যে 3 এই আমল সরার মতো দেখতে, আর 5 হচ্ছে জামিন যোগ্য, জামিন অযোগ্য। আর 6টা কিভাবে মনে রাখছেন? ওটা অটোমেটিক চলে আসছে, ওইটা অটোমেটিক কি চলে আসছে। আমি মনে রাখছি কিভাবে? 2টা সরো এক জায়গায় আসতেছে না, তাহলে মাঝখানে একটা ভেজাল লাগে, পরিবেশ যা আছে। কথা বুঝছেন? প্রথমে আমলযোগ্য অপরাধ তৃতীয় কলামে, আর পঞ্চম কলামে জামিনযোগ্য না, সরো তো আসতেছে না, জামিনযোগ্য, জামিন অযোগ্য। আর ষষ্ঠ কলামে আপোষযোগ্য, আপোষ অযোগ্য। এইভাবে মনে রাখছে। এখন মনে আপনার কিভাবে থাকবে সেটা আমার থিমে আপনি ব্যবহার করবেন না, আপনার চিন্তা মোতাবেক আপনি টেকনিক বানাইবেন। আপনি অপরের টেকনিকে চলবেন না, আপনি আমার টেকনিকে চলবেন না। আপনি শুধু বুঝে নেবেন আমার কাছ থেকে। টেকনিক আপনি নিজে বানাইবেন, আপনি নিজের মতো করে টেকনিক বানাইবেন। এখন আমি তো টেকনিক পারি, আমি সাইকেল নিয়ে মোটরসাইকেল চালাতে পারি, আপনার তো সেই টেকনিক জানা নাও থাকতে পারে। কথা বুঝলেন? এখন যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন, ভালো না লাগলে আপনি আপনার নিজের মতো করে কি করবেন? আলাদা করে টেকনিক বানাই নেবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাথমিক আলোচনা ফৌজদারি সম্পর্কে। প্রাথমিক আলোচনা হচ্ছে, এখান থেকে আপনাদের প্রশ্ন থাকবে। এখন একটু আমরা আবার একটু পিছনে যাই, আমার সাথে সাথে বলবেন ফৌজদারি এটা কোন শব্দ? এই ফৌজদারি ফৌজ কোন শব্দ? দারি কোন শব্দ? ফার্সি শব্দ। 71 এটা কি শব্দ? সবাই একটু বলবেন 71 ফৌজদারি 71 কোন শব্দ? ফার্সি শব্দ। এটা বুঝেন না? বুঝছেন? এই ফৌজদারি ব্যবহার শুরু হয় কত সালে? 1797 সালে। বোর্ডে তো লেখা আছে, টাকাই টাকাই বলেন। হ্যাঁ, এটা কার্যকর প্রকাশকাল কত? 22 মার্চ 1898। এটা কার্যকর হয় কত সালে? 1 জুলাই 1898। এটা কার্যকর হয় কত সালে? 1 জুলাই 1898।
এরপর হচ্ছে ফৌজদারি কার্যবিধির ধারা কয়টি, বাতিল কয়টা, আইনের নং কয়টা, অধ্যায় কয়টা, খণ্ড কয়টা, উপস্থাপনা কয়টি, এটা আইনের ধরন, ব্যক্তিগত আইন। এরপর হচ্ছে তফসিল কয়টা, 5টা। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিলে আদালতের ধরন আর আদালতের এখতিয়ার আর অপরাধের ধরন। হ্যাঁ, আদালতের এখতিয়ার অপরাধের ধরন। তৃতীয় তফসিলে সাধারণ এখতিয়ার, চতুর্থ তফসিলে অতিরিক্ত এখতিয়ার, পঞ্চম তফসিলে ফরজ। আবার দ্বিতীয় তফসিলে কয়টা কলম আছে, 8টা কলম। 8টা কলম থেকে আমরা কয়টা কলম করছি, 3টা। 3 নম্বর কলমে কি আছে, আমলযোগ্য, আমলযোগ্য। পঞ্চম কলামে, ষষ্ঠ কলামে এই হচ্ছে প্রাথমিক আলোচনা। ঠিক আছে, এবার আপনারা শীটটা ধরবেন।